রাজ শীতল কিভাবে ধর্ষণ করবে সেটা শীতল ভাবতেই পারেনি। রাজ শীতলের ভাইয়ের ফ্রেন্ড ছিল, জানের জান ফ্রেন্ড ছিল রাজ আর শীতলের ভাই। রাজ নিজের বন্ধুর বোনের সাথে এরকম জঘন্য কাজ করবে সেটা শীতল ভাবতেই পারছে না। রাজ নম্র ভদ্র অমায়িক আচার আচরণের একটা ছেলে, মা বাবা কেউ বেঁচে নেই। শীতলের পরিবারই ছিল রাজের পরিবার। রাজের একটা ছোট বোন ছিল, 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় রাজের বোন। শীতল জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে আছে, জামা কাপড়গুলো নিচে ফ্লোরে পড়ে আছে। রাজ নিজের কাজ শেষ করে ফ্লোর থেকে নিজের পোশাক তুলে পরে নিয়ে বাহিরে চলে গেল। শীতল তখনও অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইল। হিংস্র অন্ধ্র হায়নার মতো শীতলকে ছিন্ন ভিন্ন করেছে। কেন করেছে এরকম রাজ সেটা শীতল বুঝে ওঠার আগেই হায়নার থাবায় ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়। শীতলের জ্ঞান ফিরতে এক মুহূর্ত লাগলো না বুঝতে তার সাথে কি হয়েছে। ব্যথায় বিছানা থেকে উঠতে পারছে না শীতল, চোখ বন্ধ হয়ে আসছে লজ্জায় ঘৃণায়। কখনো ভাবতেই পারেনি সে কারো হাতে এভাবে ধর্ষিত হবে। তার মাথায় ধর্ষিতার তকমা লেগেছে। সমাজে এরকম মেয়েদের জায়গা কোথায় সেটা সে জানে। শীতল বিছানা থেকে উঠতে নিলে পড়ে যায় ফ্লোরে। মিনিমাম শক্তিটুকুও নেই তার মধ্যে ফ্লোর থেকে ওঠার। তখনই কারো কথা ভেসে ওঠে শীতলের কানে, আমি কি হেল্প করব? শীতল তাকিয়ে দেখে যে তাকে ধর্ষণ করেছে সে সোফায় বসে আছে, নিষ্পাপ মুখ করে তাকিয়ে আছে হেল্প করার কথা। রাজ সোফা থেকে উঠে আসতেই শীতল তার 2 হাত দিয়ে নিজের শরীর ঢেকে ফেলে। চোখ বন্ধ করে অজোরে কান্না করতে লাগলো শীতল। রাজ এসব তোয়াক্কা না করে ফ্লোর থেকে জামা কাপড় তোলে ছুঁড়ে মারে শীতলের দিকে, তাড়াতাড়ি ওয়াশরুমে ফ্রেশ হতে যাও, এগুলো পরে। ওয়াশরুমে তোমার জন্য আরও ড্রেস আছে, ফ্রেশ হয়ে ওগুলো পরবে। রাজ কথাগুলো বলেই রুমের বাহিরে চলে গেল। যাওয়ার আগে দরজা জোরে ধাক্কা দিয়ে লক করলো বাহির থেকে। শীতল ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে বসে রইল। কেন তাকে ধর্ষণ করা হলো সেটা এখনও জানে না শীতল। রাজের মতো এমন ছেলে তাকে ধর্ষণ করেছে সেটা কিছুতেই মানতে পারছে না শীতল। শীতল সকালে কোচিং থেকে ফিরছিল। স্বাভাবিকভাবেই রাস্তায় দেখে বাসায় ড্রপ করার কথা বলে পুরনো একটা বাড়িতে নিয়ে আসে। রাজ ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পারবে। তারপরও বলেন কোথায় যাচ্ছি, আমাকে কিডন্যাপ করছেন না তো? কথাটা বলে শীতল হেসে দিল। রাজও মুচকি হাসল। রাজ পুরনো বাড়িতে এসে শীতলের হাত ধরে একটা রুমে নিয়ে আসে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে শীতল, এই সারপ্রাইজ আজীবন মনে থাকবে তোমার। রাজার চোখ হঠাৎ অন্যরকম হয়ে গেল। শীতল কিছু বোঝার আগেই রাজ শীতলকে থাপ্পড় মেরে বিছানায় ফেলে দেয়। রাজ ভাইয়া, আপনি কি করেছেন? যা করছি তা তো দেখবেই। আমি কিছু দেখব না, আমার কোনো সারপ্রাইজ লাগবে না। তা বললে হয় নাকি? সারপ্রাইজ তোমাকে নিতেই হবে। দেখুন আমার ভয় করছে, আমাকে যেতে দিন। দেব যেতে, আগে কাজ শেষ করি। কি কাজ করবেন? বাড়িতে সবাই আমার জন্য ওয়েট করছে। তোমাকে বাড়ি দিয়ে আসবো, আর তোমার বাড়িতেও জানিয়ে দিয়েছি ফোন করে তুমি আমার সাথে আছো, কেউ তোমার জন্য চিন্তা করবে না। রাজ নিজের শার্ট খোলা মাত্রই শীতলের আত্মায় পানি চলে আসে। শার্ট কেন খুলছেন আপনি? তুমি সিনেমা দেখোনি ডিয়ার? শার্ট খুলে কি করে? রাজ হঠাৎ শীতলের জামায় হাত দেয়, আর শীতলের কিছু বোঝার আগেই হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়ে। শীতল নিজেকে বাঁচানোর চেষ্টা করে, বাট একটা ছেলের শক্তির কাছে তাকে হার মানতে হয়। শীতল শাওয়ারের নিচে বসে এগুলো ভাবতে থাকে। একসময় মনে করে এই কষ্ট থেকে একমাত্র মৃত্যু তাকে মুক্তি দেবে। এই কষ্ট বুকে নিয়ে সে বেঁচে থাকতে পারবে না। এই মুখ আর কাউকে সে দেখাবে না। শাওয়ারের নিচে বসে রাজের দেওয়া আঁচড়গুলো মুছতে থাকে শীতল, আর চিৎকার করে কান্না করতে থাকে। শীতল শাওয়ারের নিচে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে বিকেল হয়েছে। শীতলের বাবা রাজকে ফোন করে বলে শীতলকে বাড়ি নিয়ে আসতে। রাজ চালাকি করে বলে তার কিছু কাজিন আছে যারা দেশের বাইরে থেকে এসেছে, তাদের সাথে শীতল গল্প করে সময় কাটাচ্ছে, আসতে লেট হবে শীতলের। শীতলের খেয়াল রাখতে বলেছে শীতলের বাবা। রাজ বাঁকা হাসি দিয়ে মনে মনে বলে, খুব ভালো করেই আপনার মেয়ের খেয়াল রাখবো হবু শ্বশুরমশাই। শীতলের জ্ঞান ফিরলে নিজেকে রুমের বেডে আবিষ্কার করে। মাথা ব্যথা করছে শীতলের। সে তো ওয়াশরুমে ছিল, এখানে কিভাবে এলো? শীতল খেয়াল করলো তার গায়ে শুকনো জামা,
এই জামা যে রাজ পরিয়েছে সেটা ভাবতে তার বেশি সময় লাগেনি। রাজ রুমে ঢুকে শীতলের কাছে যায়। ওয়াশরুমে পড়েছিলে, আমার বাসার পানি তো সব শেষ করে দিলে তুমি গোসল করে। শীতল ঘৃণা নিয়ে রাজের দিকে তাকালো। তোমার জামা আমি চেঞ্জ করেছি, এটাতে রিয়েক্ট করার কিছু নেই। শীতল এবার মুখ খুলল। আপনি কি মানুষ না জানোয়ার? এত বড় জঘন্য অপরাধ করেও আমার সামনে কথা বলছেন? আপনার মধ্যেও বিবেক বলে কিচ্ছু নেই? নিজের বন্ধুর বোনের সাথে এমন জঘন্য কাজ করতে আপনার এতটুকু লাগলো না? আমার পরিবার আপনাকে কত বিশ্বাস করে, আর আপনি কিনা এই বিশ্বাসের মর্যাদা রাখলেন না। রাজ শীতলের কোনো কথাই শুনছে না, এমন একটা ভাব করছে যেন সে কিছু শুনতে পায় না। রাজ আপন মনে নিজের কাজ করছে। কী সব পেপার দেখছে রাজ। শীতল আবার বলো, আপনার মতো ভালো মানুষের মুখোশ পরা লোকরা অবশ্যই এসব করে। আপনাদের মতো লোকেরা সম্পর্কের মূল্য দিতে জানে না। আপনার মুখোশ আমি খুলে দেব সবার সামনে। শীতল কথাগুলো বলেই রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই রাজ শীতলের হাত টেনে দেওয়ালের সাথে মেশালো। শীতল রাজকে একটা ধাক্কা দিয়ে বেড সাইডে ফেলে দিল। মাথায় অনেকটা চোট পেয়েছে রাজ, কিছু ব্লিডিং পড়ছে কপাল থেকে। রাজ এসব তোয়াক্কা না করে শীতলের কাছে গিয়ে শীতলকে আবারও দেওয়ালের সাথে চেপে ধরল। শীতল ঘৃণায় দৃষ্টি নিয়ে রাজের দিকে তাকিয়ে আছে। রাজ ভয়াবহ দৃষ্টি নিয়ে শীতলের দিকে তাকিয়ে থেকে বলো, অনেক হয়েছে তোমার লেকচার। তোমার বাবা তো কলেজের লেকচারার, বাবার মতোই লেকচার তো ভালোই দিতে পারো তুমি। তোমার যে অবস্থা করেছি আমি, তাতে কারোর সামনে মুখ দেখাতে পারবে না তুমি। এসব যদি সোসাইটির লোকেরা জানে, তাহলে তোমাদের সম্মানের তেরোটা বাজবে। আমাকে কেউ কিছুই করতে পারবে না। তোমার বাবার তো হার্টের সমস্যা, তাই না? যদি এসব তোমার বাবা জানে তাহলে কি হবে বলো তো? শীতল কিছুটা চিন্তায় পড়ে গেল। এসব সে ভাবেনি। বাবা জানতে পারলে মেনে নিতে পারবে না তার মেয়েকে কেউ ধর্ষণ করেছে, এটা তার কাছে মৃত্যুর চেয়ে কষ্টদায়ক হবে। আমি তোমাকে এখনই বিয়ে করব। একমাত্র এটাই হবে তোমাদের সবার জন্য মঙ্গলজনক। এমনিতে আমি ছাড়া তোমার মতো দর্শিতা মেয়েকে কেউ বিয়ে করবে না। শীতল এবার রাজকে থাপ্পড় দিল। তোর মতো জঘন্য লোককে আপনি বললেও পাপ লাগবে। তুই ভাবলি কি করে আমি তোর মতো ধর্ষকে বিয়ে করব? কে জানে আরো কত কত মেয়েদের তোর শিকার বানিয়েছিস। তোদের মতো জানোয়ার অমানুষ কখনো কারো স্বামী হতে পারে না। রাজ শয়তানের মতো হাসি দিয়ে বলল, এমনিতে তোমার জবান খোলে না, সব সময় তো চুপচাপ থাকতে। এখন তো দেখছি বেশ চটর চটর কথা বলছো। আমাকে যা যা বলছো তার হিসাব আমি পরে সমেত নেব। এখন বিয়েতে রাজি না হলে তোমার বাবাকে ফোন করব। তারপর বলবো তার মেয়েকে আমি কিভাবে রেপ করেছি, বিস্তারিত সব বলবো। এরপর মিডিয়ার লোকদেরও জানাবো কিভাবে একজন নিরীহ সম্মানিত মেয়েকে আমি অসম্মানিত করেছি। শীতল এবার ভয় পেয়ে গেল। নিজের জন্য তার ভয় করছে না, বাবার জন্য শীতলের ভয় করছে। বাবার সম্মান মাটিতে মিশে যাবে। তার মেয়ে ধর্ষণ হয়েছে, একথা সোসাইটির লোকেরা জানলে। অন্যদিকে এই ধর্ষককে বিয়ে করা অসম্ভব। বিয়ে করলে প্রতি রাতেই এই জানোয়ার তাকে বৈধভাবে দর্শন করবে, তাতে কোনো সন্দেহ নেই। শীতল কি করবে ভেবে পাচ্ছে না। তার চোখ দিয়ে লাগাতার অশ্রু ঝরছে। রাজ শীতলের উত্তরের জন্য ওয়েট করছে, পকেটে হাত ঢুকিয়ে। আমি রাজি, তবে কি তবে? আমার সাথে কেন এমন করেছেন তা বলতে হবে। কাহিনী সব শুরু হলো, আর তুমি এখনই শেষ করতে চাও ডিয়ার? ধীরে ধীরে সব জানতে পারবে, আগে বিয়েটা হোক। তুমি রাজি তো বিয়ের জন্য? শীতল ঘৃণায় লজ্জায় নিচে তাকিয়ে আছে। এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। রাজ বিয়ের জন্য কিছু শাড়ি গহনা বেডে রেখে নিচে চলে আসলো। শীতল নিরুপায় হয়ে সেগুলো পরে নিচে নামলো। কাজী আর রেজিস্ট্রার তাদের বিয়ে পড়ালো। স্বাভাবিক নিয়মেই চুপচাপ তাদের বিয়ে হলো। রাজা শীতল দাঁড়িয়ে আছে। শীতলের বাবা মা আর ভাই রোদ সোফায় বসে আছে। নীরবতা চলছে সবার মাঝে। শীতল শুধু কান্না করছে, আর শীতলের মা আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করছে। শীতলের বাবা, তোমরা আগে থেকে পছন্দ করো একে অপরকে, সেটা জানাবে না? আমার সম্মানের কথা একবারও ভাবলে না তোমরা? বোনকে কোলে নিয়ে বেড়ানো, খাওয়ানো, ঘুম পড়ানো, সারা রাত জেগে থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন করানো, এসবের এভাবে প্রতিদান পেলাম। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার সুইট সিস্টার। শীতল কিছুই বলছে না, শুধু কান্না করছে। আসল কথা বলে দিলে রাজ তার বাবাকে ধর্ষণের কথা বলে দেবে। এজন্য শীতল চুপচাপ দাঁড়িয়ে আছে। যা বলার রাজ বলছে।
রোদ দোস্ত, আমরা ভালোবাসি দুজন দুজনকে, তাই নাজির নিয়ে বিয়ে করেছি। তোরা তো শীতলের বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলেছিস। শীতলকে হারানোর ভয় আমি এই কাজ করেছি। তুই তো কথাই বলিস না, বন্ধু হয়ে এমন করলি। আমাদের সম্মানের কথা ভাবলি না? রাজ চুপ হয়ে গেল। আমি তোমাদের মুখ দেখতে চাই না। আমার মেয়ে মারা গিয়েছে আমার কাছে, এই বাড়ি তোমাদের ছায়াও যেন না দেখি। রোদ বাবা, এদের চলে যেতে বলো। শীতল তার বাবার পায়ে ধরে বসে পড়ল। বাবা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তোমাদের ছাড়া আমি বাঁচব না। শীতলের বাবা পা ছাড়িয়ে নিয়ে চলে গেল নিজের রুমে। রোদও চলে গেল রাগে। শীতলের মা তাদের মাথায় হাত রেখে চলে যেতে বলল। শীতলের মা, রাজ বাবা, তোমরা এখন চলে যাও। রোদের বাবা আর রোদ রাগ করেছে। রাগ চলে গেলে তোমাদের আপন করে মেনে নেবে। আমার মেয়েকে দেখো বাবা, তুমি ছাড়া ওর আর কেউ নেই। জি আন্টি, দেখে রাখবো, খুব ভালো করেই দেখে রাখবো। আপনি চিন্তা করবেন না, ওর চোখের পানি পড়তে দেব না কখনো। শীতল শেষবারের মতো তার মাকে জড়িয়ে ধরে কাঁদল। তার মাও কাঁদল মেয়েকে বিদায় দিয়ে। শীতল মনে মনে বলল, আমি তোমাদের সম্মান নষ্ট করিনি মা। তোমরা জানো তোমাদের মেয়ের সাথে কি হয়েছে। আজকের পর থেকে তোমাদের মেয়ে জীবন্ত লাশ হয়ে থাকবে। রাজ বিদায় নিয়ে শীতলকে নিয়ে তার গাড়িতে বসলো। ড্রাইভ করছে রাজ, আর শীতল বাহিরে মুখ বের করে কাঁদছে তার পরিবারের জন্য। শীতল ভাবছে, কেন তার জীবন এমন হলো? রাজ কেন তার সাথে এমন করলো? কি অপরাধ ছিল তার? কিসের জন্য এমন করছে সে? আর যাই হোক, এই অমানুষের সাথে থাকা যায় না। তার গা ঘিন ঘিন করছে রাজের কথা ভেবে। সারা জীবন এই লোকটার সাথে সে থাকবে কিভাবে? শীতল বাহিরে তাকিয়ে কান্না করছে। সে কি করবে তা ভাবছে। এরকম জানোয়ারের সাথে সে থাকবে কি করে সেটা ভেবে পাচ্ছে না শীতল। রাজ আর চোখে শীতলের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। কি রকম নেশাগ্রস্তের মতো তাকিয়ে থেকে থেকে মুসকি মুসকি হাসছে রাজ। তখনই কিছু গুন্ডা টাইপ ছেলে রাজদের গাড়িটাকে তাদের গাড়ি দিয়ে ধাক্কা মেরে একটা খাদের পাশে ফেলে দিল। ছেলেগুলো হেসে হেসে বলো, এত সুন্দর জিনিসকে নিয়ে কেউ বাহিরে বের হয়? আমরা হলে তো বুকের ভেতর লুকিয়ে রাখতাম। রাজ কিছু বলবে তার আগে ছেলেগুলো চলে গেল। রাজ তার গাড়ি নিয়ে খাদ থেকে রোডে নিয়ে এলো। শীতল কোনো রিয়েক্ট করেনি। তার সাথে রাজ যেটা করেছে তাতেই সে স্তব্ধ। রাজ রাগে জোরে জোরে বাতাসের বেগে ড্রাইভ করতে লাগলো। শীতলের দিকে রাজ এমনভাবে তাকাচ্ছে মাঝে মাঝে, যেন শীতলের জন্য রাজ অপমানিত হয়েছে। রাজ শীতলকে অপমানের জন্য দায়ী করছে। শীতলের সুন্দরী হওয়া যেন অপরাধ। রাজ বিশাল এক আলিশান বাড়িতে গাড়ি থামালো। রাজ শীতলকে কিছু না বলেই হনহন করে ভেতরে চলে গেল। শীতল রাজের পিছু পিছু বাড়িটাতে ঢুকলো। বাড়ির ভেতরে গিয়ে শীতল অবাক হলো। জমিদার বাড়ির মতো লাগছে বাড়িটা। বিদেশি সব শপিস দিয়ে বাড়িটা সাজানো। শীতল কিছুটা ভয় পাচ্ছে। বাড়ির ভেতরে ঢুকে রাজকে সে দেখতে পাচ্ছে না। সে তো রাজের রুমও চেনে না। কিছুই বুঝতে পারছে না সে কি করবে। অবশ্য যার স্বামী রাজের মতো হয় তার সবকিছু নিজেই বুঝতে হয়। শীতল বেশ কিছুক্ষণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকলো। বৌরানী, আপনি এসে গিয়েছেন? আপনার জন্য ওয়েট করছিলাম। শীতল দেখলো একটা বয়স্ক লোক তার পিছনে দাঁড়িয়ে আছে। লোকটা বেশ ফর্সা, লম্বা, লাল দাড়ি আছে, সুঠাম দেহের অধিকারী। কণ্ঠটা বেশ অমায়িক। লোকটার মাঝে নুরনের ভাব আছে। আপনি আমায় চেনেন? জি হ্যাঁ, আপনি রাজবাবার বউ। আমরা আপনার অপেক্ষায় ছিলাম। রাজবাবা আমাদের জানিয়েছিলেন তিনি বিবাহ করেছেন। আপনি দেখতে ঠিক লক্ষ্মীর মতো। আপনার আর রাজবাবার ঘর আলোতে ভরে উঠবে দেখবেন। শীতল নিজে নিজে তাচ্ছিল্যের হাসি দিল। চলুন, আপনাকে আপনার রুমে দিয়ে আসি। শীতলকে রাজের রুমের সামনে এনে দিয়ে লোকটা চলে গেল। শীতল ধীরে ধীরে রুমে ঢুকলো। রুম দেখে শীতলের মনে হলো সে কোনো অন্ধকার বাঘের রুমে ঢুকেছে। হঠাৎ রাজ ওয়াশরুম থেকে টাওয়াল পরে বের হলো। রাজ শীতলকে খেয়াল করেনি। রাজ ফোনে কথা বলছে আর এক হাত দিয়ে টাওয়ালটা খুলছে। টাওয়াল খোলার সাথে সাথে শীতল একটা চিৎকার দিল। তুমি এখানে যে? আমাকে দেখতে ইচ্ছে করছিল বুঝি? আমার আদর নিতে এসেছো তাই না ডিয়ার? কাছে এসো, একটু আদর করে দেই। রাজ মুচকি হেসে কথাগুলো বলল টাওয়াল পরতে পরতে। আপনাকে আমার জুতাও দেখতে চায় না। আপনার আদরের থেকে পুরো গায়ে আগুন জ্বালিয়ে দেব। তবু আপনার নোংরা ছোঁয়া নিজের গায়ে লাগাবো না। এ তো তেজ তোমার। তোমার এই অ্যাটিটিউডের জন্য মন চায় প্রেমে পড়ি তোমার। তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে খুব। নেশা নেশা লাগে তোমার অ্যাটিটিউড দেখে।
রাজ শীতলের কোমর জড়িয়ে ধরে বলল কথাগুলো। শীতল রাজকে এক ঝাটকা দিয়ে সরিয়ে দিল। রাজ মুচকি হাসল শুধু। আপনার মতো জানোয়ার কাউকে কখনো ভালোবাসতে পারে না, কারো প্রেমেও পড়ে না। ধর্ষকরা কারো ভালোবাসার যোগ্যও না আপনার মতো জঘন্য লোক। আপনাকে কখনো কেউ ভালোবাসতে পারে না। আমাকে কেউ ভালোবাসে না বলেই তো আমি তোমাকে বিয়ে করলাম। তুমি না চাইলেও আমার কাছেই তুমি থাকবে সারা জীবন। স্বামী হিসেবে তোমার আমাকেই ভালোবাসতে হবে। স্বামী যেমন হোক, তাকেই তোমাদের মতো মেয়েরা ভালোবাসে। আমি ভালোবাসবো আপনাকে? কুকুরকে ভালোবাসা ঢের ভালো এর চাইতে। তাকিয়ে দেখো আমার দিকে একবার। আমার মতো ছেলেকে পাওয়ার জন্য মেয়েরা পাগল। তোমার ভাগ্য ভালো আমি তোমাকে বিয়ে করেছি। বিয়ে করার ছিল, তাহলে আমাকে ধর্ষণ কেন করলেন? আমি কি করেছিলাম? এত বড় শাস্তি কেন আমাকে দিলেন? শীতল কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। রাজ শীতলের খুব কাছে এসে শীতলের চোখের জল মুছে দিয়ে বলল, তোমাকে জোর করে বিয়ে করলে তুমি আমার কাছে থাকতে না। তোমার পরিবার তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেত, ডিভোর্স করিয়ে দিত আমাদের। তখন তোমার এবং তোমাদের থেকে আমার প্রতিশোধ নেওয়া হতো না জান? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কি করেছি আমি? আমার পরিবার কি করেছে? আজ আপনাকে বলতেই হবে আপনি কেন এরকম করলেন। রাজ আবার শীতলের কাছে গিয়ে কানে কানে বলল, কাহিনী সবে শুরু। বলে দিলে তো জোশ শেষ হয়ে যাবে। তোমার আমার কাছ থেকে মুক্তি নেই। কখনো আমার কাছ থেকে চলে যেতে না পারো, তাই তোমাকে ধর্ষণ করেছি আমি। ধীরে ধীরে তোমার থেকে আর তোমার সোকল্ড ফ্যামিলি থেকে রিভেঞ্জ নিব আমি। আমার কাছ থেকে চলে যেতে চাইলেই তোমাকে ধর্ষণের কথা সবাই জানবে। তখন সোসাইটিতে তোমাদের সম্মান রাস্তায় লুটিয়ে পড়বে। এখন রাতের জন্য সাজুগুজু করে নাও। আমার প্রতিশোধের আগুনে জ্বলার জন্য তৈরি হও ডিয়ার। তুমি না চাইলেও তোমাকে ছোবো, এটাই তোমার শাস্তি। শীতল এবার রেগে গিয়ে রাজের মুখে থুথু মারল। রাজ শীতলের বিহিব দেখে চমকে যায়। শীতলের মতো মেয়ে এমন করছে তা কল্পনার বাহিরে। শীতল বেশ শান্তশিষ্ট মেয়ে। অবশ্য কোনো মেয়েকে অসম্মান করলে তো সে এরকম বিহেভ করবেই, স্বাভাবিক। রাজ নিজের মুখ মুছে অগ্নিদৃষ্টি নিয়ে শীতলের দিকে তাকালো। শীতলও কম যায় না, সেও রেগে লাল হয়ে রাজের দিকে তাকালো, যেন রাজকে গিলে খাবে। রাজ শীতলকে কিছু করতে যাবে তখনই কেউ দরজায় কড়া নাড়ল। রাজ বাবা, আপনাদের কিছু লাগবে কি? রাত হয়ে গিয়েছে, খাবারের ব্যবস্থা করতে হবে তো। কি কি আপনারা খাবেন তা বলে দিন, আমরা রান্না করে দিচ্ছি। বৌরানীকে নিয়ে নিচে আসুন, রাজ শান্ত গলায় বলল। আপনি যান নিচে, আমি আসছি। এখানে ছোট একটা কাজ আছে, সেটা সেরে আসছি। লোকটা চলে যেতেই রাজ শীতলকে একটানে বেডে ফেলে দিয়ে শীতলের উপর উঠে বসে 2 হাত ধরল। শীতল ভয়ে চোখ বন্ধ করে নিল। না জানি তাকে কি করে রাজ। আমার তোমার মতো জংলি বিড়ালকে ভীষণ ভালো লাগে। তোমার বিহেভে আমি ফিদা হয়ে গিয়েছি জাস্ট। তুমি যতই দূরে যাবে আমাকে ততই তোমার কাছে পাবে। আমার ছোঁয়া তোমাকে নিতেই হবে ডিয়ার। এখন তুমি তৈরি হও, বিকজ বিয়ের প্রথম রাত বলে কথা। আজকে তোমাকে আমি আবার ধর্ষণ, সরি, আমরা তো স্বামী স্ত্রী, তাই ওয়ার্ডটা আদর হবে। রাজ শয়তানের মতো হাসি দিয়ে শীতলকে ছেড়ে চলে গেল রুমের বাহিরে। শীতল উঠে ভেতর থেকে দরজা লাগিয়ে বেডে আবার শুয়ে পড়ল। কাঁদতে কাঁদতে চোখ জ্বলছে শীতলের। বাবা মা ভাইয়ের কথা তার মনে পড়ছে, তাদের মিস করছে শীতল। নিশ্চয়ই তারাও মিস করছে শীতলকে। আমি কি কখনো নিজের লাইফে ফিরতে পারবো? কখনো নিজের পরিবারের কাছে যেতে পারবো? এই জানোয়ারের কাছ থেকে কখনো কি মুক্তি পাবো? আমাকে স্বামী নামের লোকটা তিলে তিলে মেরেই ফেলবে। নিজেকে নিয়ে নিজে কথাগুলো বলছে আর কাঁদছে শীতল। সে কি করেছে যার জন্য রাস্তাকে কষ্ট দিচ্ছে? কেন এমন করছে রাস্তার সাথে? শীতল একবারও রাজের রুমটা খেয়াল করেনি। কতটা শৌখিনতায় রুমটা গুছিয়ে সাজানো হয়েছে তা দেখলে শীতল রাজের রুচি কতটা বুঝতে পারত। শীতলের মাথা ব্যথা করছে, তাই সে লম্বা একটা শাওয়ার নিল। ওয়াশরুম থেকে বের হতে দরজা কারো কড়া নাড়ার আওয়াজ এলো। শীতলের আত্মায় পানি চলে এলো। বোধহয় রাজ এসেছে। রাজের কথা ভাবতেই তার ভয় করছে আরো বেশি। রাজ না জানে তাকে কি করবে। আবার হয়তো আজকেই চিবিয়ে খেয়ে ফেলবে তাকে, জানোয়ারের মতো। শীতল ভয়ে ভয়ে দরজার সামনে গেল।